আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। আলহামদুলিল্লাহ, আল্লাহ পাকের লাখ লাখ শুকরিয়া। আল্লাহ তালা আমাদেরকে আবার পুনরায় আমাদের আইন পাঠে পুনরায় ফিরে আসার তৌফিক দিয়েছেন। আলহামদুলিল্লাহ। যে যেখান থেকে দূর দূরান্ত থেকে যে যেখানে দেখছেন, আমাকে অনুসরণ করছেন বা আমাকে দেখছেন, সবাইকে অসংখ্য ধন্যবাদ। আজকে আমাদের ফৌজদারি কার্যবিধির 1898 সেকশন 28 থেকে 41 ধারা পর্যন্ত আমরা অধ্যয়ন করব। তো এই ফৌজদারি কার্যবিধি এই অধ্যয়নের একমাত্র উদ্দেশ্য হচ্ছে আমার শিক্ষানবিশ আইনজীবী যারা আছেন, যারা 2026 সালে এমসিপি পরীক্ষার্থী, সাথে সকল আপামর জনসাধারণ যাদের জন্য আইনের সেবা দেওয়া খুবই জরুরি, আইন সম্পর্কে জানাও খুবই জরুরি, তাদের যদি উপকার হয় সেক্ষেত্রে আমার এই এপিসোডটুকু চলমান থাকবে। প্রথমেই আমি মহান রব্বুল আলমিনের শুকরিয়া আদায় করে আমি আমার অধ্যয়ন শুরু করতে যাচ্ছি। তার মধ্যে আপনাদের কাছে রিকোয়েস্ট থাকবে, যদি আমার এই অধ্যয়নে আমার প্রতিনিয়ত বা নিয়মিত অনুশীলনে, আমার আইন অনুশীলনে যদি কোনো ধরনের প্রশ্ন জিজ্ঞাসা করা থাকে, অবশ্যই কমেন্টসে লিখে দিবেন, আমি তার উত্তর দেওয়ার চেষ্টা করব ইনশাআল্লাহ। আমি অ্যাডভোকেট এস.এন. মোহাম্মদ, সিরাতুল মুস্তাকিম ল স্কুলের পক্ষ থেকে সবাইকে অভিনন্দন, শুভেচ্ছা। আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। আজকে আমরা শিখবো হচ্ছে সেকশন 28। আমাদের নিয়মিত অধ্যয়ন সেকশন 28 থেকে আমি শুরু করছি। সেটা হচ্ছে বিভিন্ন আদালত কর্তৃক আমলযোগ্য অপরাধসমূহের বর্ণনা। সেকশন 28 হচ্ছে দণ্ডবিধি অধীন অপরাধ, অফেন্সেস আন্ডার পেনাল কোড। এই কার্যবিধির অন্যান্য বিধানের শর্তে দণ্ডবিধির বর্ণিত যে কোনো অপরাধের বিচার করতে পারবেন হাইকোর্ট বিভাগ অথবা দায়ের আদালত অথবা অন্য যে কোনো আদালত, যা এরূপ অপরাধের বিচার করতে পারেন বলে দ্বিতীয় তফসিলের 8ম কলমে দেখানো হয়েছে। উদাহরণ: অপরাধজনক গণহত্যার দায়ে দায়ের আদালত কয়ের বিচার করে, তাকে ইচ্ছাকৃতভাবে আঘাত করার দায়ে দণ্ড দেওয়া যেতে পারে যদি এই অপরাধ ম্যাজিস্ট্রেট কর্তৃক বিচার্য। সেকশন 28 মূলত যে কথাটা বলতে চাচ্ছে যে দণ্ডবিধির অধীনে সকল অপরাধের বিচার সকল আদালত করতে পারেন, এই কথাই বলেছেন। আর একটা সুন্দর কথা বলছেন যে আমাদের ফৌজদারি কার্যবিধি শেষে যে শিডিউল আছে বা তফসিল আছে, সেই তফসিল দ্বিতীয় খণ্ডে যে তফসিল আছে, এই দ্বিতীয় তফসিলে 8টা কলাম আছে। এই 8টা কলামের মধ্যে অপরাধযোগ্য, আমলযোগ্য ও আমলযোগ্য যে অপরাধের কথা আছে, এখানে আদালত বিচার করতে পারেন, সেটা উল্লেখ করা আছে। সেকশন 29 অন্যান্য আইনের অধীনে অপরাধ, অফেন্সেস আন্ডার আদার লস। যদি অন্য কোনো আইনের অপরাধে যদি সে অপরাধ হয়ে থাকে, তো সেই ক্ষেত্রে কি করবে? এই কার্যবিধি অন্যান্য ব্যবস্থার সাপেক্ষে, সাবসেকশন 1 বলছে যে এই কার্যবিধির অন্যান্য ব্যবস্থার সাপেক্ষে অন্য কোনো আইনে বর্ণিত অপরাধের বিচার উক্ত আইনে কোনো আদালতের উল্লেখ থাকলে সেই আদালত হবে। যে অন্য কোনো আইনের যারা যে বিচার করা যদি এটা শ্রেয় হয়, অন্য আইনে যদি এটা বিচার করতে হবে যে উল্লেখ থাকে, তা সেই ক্ষেত্রে ওই আইনে ওই আদালতেই এটা বিচার্য হবে। তবে সাবসেকশন 2 বলে, তবে এরূপ আদালতে কোনো উল্লেখ না থাকলে উক্ত অপরাধ বিচার পূর্বোক্ত বিধান সাপেক্ষে এই কার্যবিধি দ্বারা বর্ণিত যে আদালত এরূপ অপরাধের বিচার করতে পারেন বলে দ্বিতীয় তফসিল 8ম কলমে দেখানো হয়েছে, সে আদালত হবে। 28, 29 দুইটা আমাদের মনে রাখতে হবে যে এটা হচ্ছে আদালতের পাওয়া, যে দায়ের আদালত বলি, হাইকোর্ট বলি, অন্য যে কোনো আদালত বলি, এই আদালতগুলো কি কি কাজ করবেন, কি কি কাজ করবেন না, এখানে 28, 29 বলে দেওয়া হয়েছে। 28 বলেছে যে স্বাভাবিকভাবে আমরা যে দায়ের আদালত বলি বা হাইকোর্ট বা সুপ্রিম কোর্টে যে বিচারিক যে ক্ষমতা, সেখানে উল্লেখ করা আছে যে কি কি বিচার করবে। অর্থাৎ প্যানাল কোডের বা দণ্ডবিধি অনুযায়ী 1860 অনুযায়ী সকল অপরাধের বিচার তারা করবেন, কোনো সন্দেহ নাই। এবং 29 ধারায় বলে দিয়েছে যে যদি কোনো স্পেশাল ল, মানে এখানে আদার্স ল বা স্পেশাল লতে যদি কোনো কিছু উল্লেখ থাকে, তো সেই ক্ষেত্রে ওই আইন অনুযায়ী যেই আদালতের উল্লেখ থাকবে সেই আদালত সেটা বিচার করবে। সাবসেকশন 1 বলে দিয়েছে সেটা। যদি সাবসেকশন 1 এটা বলেছে, সাবসেকশন 2 যদি ওই অন্যান্য স্পেশাল ল বা আদার্স লতে যদি উল্লেখ না থাকে, তাহলে পূর্বোক্ত নিয়ম অনুযায়ী অর্থাৎ দায়ের আদালত বিচার কার্য করবেন। এটা সাবসেকশন 28, সাবসেকশন 29 বলে দিয়েছে। এবার আসেন
29-এর কিছু গুরুত্বপূর্ণ ধারা আছে, যেমন 29-এর ক ধারাটা বাতিল। 29-এর খ কিশোরদের ক্ষেত্রে এখতিয়ার। কিশোরদের ক্ষেত্রে এখতিয়ার হচ্ছে jurisdiction in the case of juveniles। কিশোরদের ক্ষেত্রে এখতিয়ার 29-এর খ বলছে যদি কোনো ব্যক্তি মৃত্যুদণ্ড বা যাবজ্জীবন কারাদণ্ডে দণ্ডনীয় অপরাধ ব্যতীত কোনো ব্যক্তি মৃত্যুদণ্ড বা যাবজ্জীবন কারাদণ্ডের দণ্ডনীয় অপরাধ ব্যতীত অন্য কোনো অপরাধ করলে এবং তার আদালতে হাজির হবার অথবা তাকে হাজির করার তারিখে তার বয়স 15 বছর কম হলে তার বিচার যে কোনো চিফ জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট বা চিফ মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট করতে পারেন, অথবা যুব অপরাধীদের আটক রাখা, তাদের বিচার করা, শাস্তি দেওয়ার জন্য প্রণীত আইন অনুসারে সরকার কর্তৃক বিশেষভাবে ক্ষমতাপ্রাপ্ত ম্যাজিস্ট্রেট এবং এই আইনের দ্বারা আরোপিত সকল বা যে কোনো ক্ষমতা প্রয়োগ করার জন্য উহার দ্বারা বা অধীন ক্ষমতা যে কোনো ম্যাজিস্ট্রেট করতে পারবেন। Any offense other than one punishable with death or transportation for life committed by any person who at the date when the affairs or is brought before the court is under the age of 15 years may be tried by chief judicial magistrate or the chief metropolitan magistrate or by any magistrate especially empowered by the government to exercise the powers conferred by or under any law providing for the custody, trial or punishment of youthful offenders by any magistrate empowered by under such law to exercise all or any of the powers conferred thereby. সেকশন 29-এর গ যে সকল অপরাধ মৃত্যুদণ্ডে দণ্ডনীয় নহে। 29-এর খ বলেছে কিশোরদের ক্ষেত্রে অপরাধের ক্ষেত্রে কিশোররা যদি অপরাধ করে সেক্ষেত্রে বিচারিক ব্যবস্থা কারা গ্রহণ করবে, কিভাবে নিবে সেটা বলা আছে 29-এর খতে। 29-এর গতে এসে বলতেছে সেকশন 29-এর গ যে সকল অপরাধ মৃত্যুদণ্ডে দণ্ডনীয় নহে। যে সকল অপরাধ মৃত্যুদণ্ড দণ্ডনীয় নহে, এখানে মূলত কথা হচ্ছে যে সকল অপরাধের শাস্তি মৃত্যুদণ্ড না, যে সকল অপরাধের শাস্তি মৃত্যুদণ্ড না তা বাদে 29 ধারায় যাই কিছু বলা থাকুন না। 29 ধারা আমরা কি বলে আসছিলাম, যদি কোনো লতে কোনো যে বিচার উল্লেখ থাকে তো সেই ক্ষেত্রে তারা সে আদালত নির্দিষ্ট আদালত বিচার করবে, নচেত তা না হলে আমাদের চিরাচরিত নিয়ম অনুযায়ী যে দায়ের আদালত হাইকোর্ট, সুপ্রিম কোর্ট বিভাগ তারা বিচার করে থাকবেন। বাট 29 ধারায় যাই বলুক না কেন সরকার হাইকোর্ট বিভাগের সাথে পরামর্শ করবে, notwithstanding anything contained in section 29 the government may in consultation with high court division যে সকল অপরাধ মৃত্যুদণ্ডে দণ্ডনীয় নহে offenses not punishable with death 29 ধারায় যাই কিছু বলা থাকুক না কেন সরকার হাইকোর্ট বিভাগের সাথে পরামর্শ করবে, notwithstanding anything contained in section 29 the government may in consultation with the high court divisions তো কোন চিফ মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট, চিফ জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট বা অতিরিক্ত চিফ জুডিশিয়াল ম্যাজিস্ট্রেটকে মৃত্যুদণ্ডে দণ্ডনীয় অপরাধ নয় এর সকল অপরাধের বিচার ম্যাজিস্ট্রেট হিসেবে করার ক্ষমতা অর্পণ করতে পারবেন। অর্থাৎ সরকার হাইকোর্ট বিভাগের সাথে পরামর্শ করে কোন চিফ মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট, চিফ জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট বা অতিরিক্ত চিফ জুডিশিয়াল ম্যাজিস্ট্রেটকে মৃত্যুদণ্ডে দণ্ডনীয় অপরাধ নয় এরকম সকল অপরাধের বিচার ম্যাজিস্ট্রেট হিসেবে করার ক্ষমতা অর্পণ করতে পারবেন। এটা হাইকোর্ট পারেন, সরকার পারেন। Invest the chief metropolitan magistrate, chief judicial magistrate or any additional chief judicial magistrate with power to try as a magistrate all offences not punishable with death. খ দফায় বলছে যে 29-এর সাবসেকশন 29-এর সাবসেকশন 29 গ সাবসেকশন না সেকশন 29-এর গ ধারায় বলতেছে যে খতে বলছে যে এরকম মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট বা কোনো প্রথম শ্রেণীর ম্যাজিস্ট্রেটকে মৃত্যুদণ্ডে বা যাবজ্জীবন কারাদণ্ডে বা 10 বছরের অধিক সময়ের জন্য কারাদণ্ডে দণ্ডনীয় নয় এর সকল অপরাধ বিচার ম্যাজিস্ট্রেট হিসেবে করার ক্ষমতা অর্পণ করতে পারবে। প্রথমে কথা আমরা বলেছিলাম যে এখানে কোনো বার্তায় নেই যে মৃত্যুদণ্ড ছাড়া সকল বিচারের ক্ষমতা প্রদান করতে পারেন চিফ মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেটকে, চিফ জুডিশিয়াল ম্যাজিস্ট্রেটকে
বা অতিরিক্ত চিফ জুডিশিয়াল ম্যাজিস্ট্রেটকে মৃত্যুদণ্ড দণ্ডনের অপরাধ বিচার করার ক্ষমতা দিতে পারেন। সরকার হাইকোর্টের সাথে পরামর্শক্রমে। ঠিক তেমনিভাবে খ, মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট বা কোনো প্রথম শ্রেণীর ম্যাজিস্ট্রেটকে মৃত্যুদণ্ড, তিনটা অপরাধ, মৃত্যুদণ্ড, যাবজ্জীবন কারাদণ্ড, 10 বছরের অধিক সময়ের জন্য কারাদণ্ডে দণ্ডনীয় নয়, 10 বছর অধিক কারাদণ্ড দণ্ডনীয় নয়, এরকম শাস্তি ছাড়া সকল অপরাধের বিচার ম্যাজিস্ট্রেট হিসেবে করার ক্ষমতা অর্পণ করতে পারবেন। কে পারবেন? সরকার পারবেন। সরকার কার সাথে পারবেন? হাইকোর্টের সাথে পরামর্শ করবেন। Invest Metropolitan Magistrate or any magistrate of the first class with power to try as a magistrate all offences not punishable with death or with transportation or with imprisonment for a term exceeding 10 years. তাহলে আমাদের 29-এর গ, 29-এর খ এবং 27-28 ধারা, 28-29 ধারা, 29-29 খ, 29-এর গ ধারাটা আমাদের পড়া হয়ে গেল। তো এখান থেকে আমরা জানতে পারলাম যে কে কে বিচার করতে পারবেন, কি ধরনের বিচার করতে পারবেন, কারা কারা করতে পারবেন, এটা আমরা জানতে পারলাম। ম্যাজিস্ট্রেটরা কি ধরনের বিচার করতে পারেন, দায়রা আদালত, হাইকোর্ট, সুপ্রিম কোর্ট বা অন্যান্য বিচারিক আদালত কিভাবে বিচার করতে পারেন, এটা আমাদের জানা হবে। লেটস গো, আমরা এবার নেক্সট সেকশনে যাব। যাওয়ার আগে একটু আলোচনা করে নিই, সেটা হচ্ছে আজকে সান্ধ্যকালীন সময়, খুবই একটা নাইস ইভিনিং টাইম। তো সুন্দর একটা বৈকাল, এই বৈকালে অবশ্যই মৃদু বাতাস বইছে বাইরে, খুবই আনন্দদায়ক পরিবেশ। এই পরিবেশে আমরা আইন শিক্ষা বা আইন পাঠ করছি, আমার কাছে খুবই ভালো লাগতেছে, আলহামদুলিল্লাহ। চল আমরা এরপর নেক্সট ক্লাসে যাচ্ছি। সেকশন 21, হাইকোর্ট বিভাগ ও দায়রা জজ যে সকল দণ্ড দিতে পারে। আমরা 31 আর 32-এ পড়ব ম্যাজিস্ট্রেটগণ কি ধরনের শাস্তি দিতে পারেন। আমরা তো পড়েই আসলাম যে ম্যাজিস্ট্রেটরা কি ধরনের বিচার করতে পারেন এবং দায়রা আদালত বা হাইকোর্ট, সুপ্রিম কোর্ট তারা কি ধরনের বিচার করতে পারেন। কিন্তু এবার তাদের পাওয়ার কিরকম, তারা কি ধরনের শাস্তি দিতে পারেন। হাইকোর্ট বিভাগ, দায়রা জজ কি শাস্তি দিতে পারেন আর ম্যাজিস্ট্রেটগণ কি শাস্তি দিতে পারেন। তো এটাকে মনে রাখার জন্য আমরা মনে রাখবো 30 নম্বরটা হচ্ছে দায়রা আদালত প্রসঙ্গে, আর 31 ধারা হচ্ছে ম্যাজিস্ট্রেটদের ক্ষমতা সম্পর্কে, শাস্তি প্রদান সম্পর্কে। 31 এবং 32 আমরা মনে রাখবো। 30 ধারাটা বাতিল, 30 ধারা বাতিল। আমি আবার রিপিট করছি, 31 ধারা হচ্ছে দায়রা জজ ও হাইকোর্টের শাস্তি প্রদানের ক্ষমতা, আর 32 ধারা হচ্ছে ম্যাজিস্ট্রেটগণের শাস্তি প্রদানের ক্ষমতা। এবার আসেন যে হাইকোর্ট বিভাগ মূল যে মেইন যে ধারা সেটা আমরা পড়ি। ধারা সেকশন 31, হাইকোর্ট বিভাগ ও দায়রা জজ যে সকল দণ্ড দিতে পারে। সেন্টেন্সেস হুইচ হাইকোর্ট ডিভিশন অ্যান্ড সেশন জাজেস মে পাস। সাবসেকশন 1 বলছে যে হাইকোর্ট বিভাগ আইনে অনুমোদিত যে কোনো দণ্ড দিতে পারে। তার মানে হচ্ছে হাইকোর্টের কাছে সকল পাওয়ার আছে, শাস্তি দেওয়ার সকল ধরনের পাওয়ার ক্ষমতা তাদের কাছে আছে। সাবসেকশন 2 বলছে দায়রা জজ অথবা অতিরিক্ত দায়রা জজ আইনে অনুমোদিত যে কোনো দণ্ড দিতে পারেন, তবে এরূপ কোনো জজ মৃত্যুদণ্ডাজ্ঞা প্রদান করলে তা হাইকোর্ট বিভাগের অনুমোদন সাপেক্ষ হবে। জিনিসটা মনে রাখতে হবে সারা জীবনের জন্য। দেখেন হাইকোর্ট বিভাগের সম্পর্কে সাবসেকশন 1 বলছে যে হাইকোর্ট বিভাগ কি করতে পারেন, সকল ধরনের শাস্তি দিতে পারেন, কোনো সমস্যা নেই। সাবসেকশন 2 বলছে আসে যে দায়রা জজ আদালত, অতিরিক্ত দায়রা জজ আদালত আইনে বর্ণিত যে কোনো ধরনের শাস্তি দিতে পারেন, তবে মৃত্যুদণ্ড শাস্তি প্রদান করলে তা হাইকোর্টের অনুমোদন সাপেক্ষে কার্যকর করতে হয়। হাইকোর্টের অনুমোদন সাপেক্ষে কি করতে হয়, কার্যকর করতে হয়। এই জিনিসটা মনে রাখতে হবে, অনুমতি ছাড়া দায়রা জজ, অতিরিক্ত দায়রা জজ মৃত্যুদণ্ড কার্যকর করতে পারেন না। এটা খুব গুরুত্বপূর্ণ এবং মনে রাখার একটা পয়েন্ট। এবার 3 নম্বর সাবসেকশন কি বলছে যে সহকারী দায়রা জজ মৃত্যুদণ্ড অথবা 10 বছর অধিক কারাদণ্ড ব্যতীত আইন অনুমতি যে কোনো দণ্ড দিতে পারেন। আমরা জেনে এসেছিলাম যে একটা দায়রা আদালতের 3 ধরনের আদালত থাকে, যে একটা হচ্ছে দায়রা জজ আদালত, অতিরিক্ত দায়রা জজ আদালত আর সহকারী দায়রা জজ আদালত। তো এই সহকারী দায়রা জজ আদালত, অতিরিক্ত দায়রা জজ আদালত হচ্ছে দায়রা জজ আদালতের হেল্পিং হ্যান্ড।
হেল্পিং হ্যান্ড হিসেবে তারা কাজ করে। তো অতিরিক্ত দায়রা জজ আর দায়রা জজের পাওয়ার, ক্ষমতা সব এক। পার্থক্য কি? অতিরিক্ত দায়রা জজ আর দায়রা জজ আদালতের মাধ্যমে যে দায়রা জজ আদালত অনুমতি ছাড়া অতিরিক্ত দায়রা জজ আদালত বিচার করতে পারেন না। দায়রা জজ আদালত যেসব বিচারে যে মামলা বিচার করার ক্ষমতা দিয়ে থাকেন অতিরিক্ত দায়রা জজ আদালতকে, অতিরিক্ত দায়রা জজ সেগুলোই করতে পারেন। পার্থক্য এখানে। আর যুগ্ম দায়রা জজ আদালত বা সহকারী দায়রা জজ আদালত হচ্ছেন নিম্নতম আদালত, যেটা দায়রা জজ আদালতের অধস্তন। তবে এখানে দায়রা জজ আদালত, অতিরিক্ত দায়রা জজ আদালতের ক্ষমতা নেই। সে দণ্ডনীয় অপরাধের শাস্তি অথবা যাবজ্জীবন কারাদণ্ড দণ্ডনীয় শাস্তি, 10 বছর অধিক দণ্ডনীয় শাস্তি ব্যতীত যে কোনো ধরনের শাস্তি দিতে পারেন। তার মানে হচ্ছে যুগ্ম দায়রা জজ আদালত 10 বছর বেশি শাস্তি দিতে পারেন না, 10 বছরের বেশি শাস্তি দিতে পারেন না। এটা হচ্ছে সহকারী জজ আদালতের একটা আলাদা একটা ক্রাইটেরিয়া। এবার আসেন আমাদের সেকশন 31 শেষ। এখানে আমরা দায়রা জজ আদালতের ক্ষমতা, বিচারিক ক্ষমতা আমরা জেনে আসলাম। এরপর আমরা শিখবো হচ্ছে 32 ধারা, ম্যাজিস্ট্রেটদের কি পাওয়ার আছে, তারা কি ধরনের শাস্তি দিতে পারে। এটা গুরুত্বপূর্ণ, ভেরি ইম্পর্টেন্ট টপিকস ফর আস। সো আমাদেরকে আসলে জানা উচিত আসলে একটা ম্যাজিস্ট্রেট কি ধরনের আদালত। একটা ম্যাজিস্ট্রেট কি চাইলে কি মৃত্যুদণ্ড দিতে পারে? একটা ম্যাজিস্ট্রেট চাইলে কি যাবজ্জীবন কারাদণ্ড দিতে পারে? না, ম্যাজিস্ট্রেটদের এই ক্ষমতা নাই। ম্যাজিস্ট্রেট চাইলে যাবজ্জীবন বা মৃত্যুদণ্ড দিতে পারে না। হ্যাঁ, সেটা যদি স্পেশাল অর্ডার থাকে, সরকার সেটা ক্ষেত্রে আলাদা ভিন্ন জিনিস। সেটা আমরা পড়ে এসেছি, কোথা থেকে পড়ে এসেছি 29-এর গ ধারায় পড়ে এসেছি যে সরকার চাইলে হাইকোর্টের সাথে পরামর্শ ক্রমে কোনো চিফ মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট বা চিফ জুডিশিয়াল ম্যাজিস্ট্রেটকে মৃত্যুদণ্ড বা যাবজ্জীবন কারাদণ্ডনীয় অপরাধের বিচার করার সুযোগ দিতে পারেন। হ্যাঁ, বিচার করার দিতে পারেন, অনুমোদন দিতে পারেন। কিন্তু স্বাভাবিকভাবে ম্যাজিস্ট্রেট, যারা প্রথম শ্রেণীর ম্যাজিস্ট্রেট, মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট, এদেরকে এই সুযোগ নাই। তারা মৃত্যুদণ্ড বিধি যে কোনো অপরাধের বিচার করতে পারবে, এইটা দিতে পারে সরকার চাইলে। কিন্তু তাদের সাধারণ যে ক্ষমতা সেটা হচ্ছে ম্যাজিস্ট্রেটের সাধারণ ক্ষমতা 32 ধারায় উল্লেখ করা, সেকশন 32-এ সুন্দরভাবে বলছেন যে ম্যাজিস্ট্রেটরা কি কি ধরনের বিচার করতে পারে, কি কি ধরনের শাস্তি দিতে পারে। আমরা মূল ধারাটা পড়ি। সেকশন 32, ম্যাজিস্ট্রেট কোন যে সকল দণ্ড দিতে পারবেন, সেন্টেন্স হুইচ ম্যাজিস্ট্রেট মে পাস। সাবসেকশন 1, ম্যাজিস্ট্রেট আদালত সমূহ নিম্নলিখিত দণ্ড দিতে পারবেন, যথা ম্যাজিস্ট্রেট কোন কি ধরনের শাস্তি দিতে পারবেন তা নিম্নে বলা আছে যে ক নম্বর মেট্রোপলিটন এবং প্রথম শ্রেণীর ম্যাজিস্ট্রেট আদালত। প্রথম শ্রেণীর ম্যাজিস্ট্রেট বা মহানগরী এলাকায় যে ম্যাজিস্ট্রেট গুলো আছে তার প্রথম শ্রেণীর ম্যাজিস্ট্রেট, ওখানে দ্বিতীয় এবং তৃতীয় শ্রেণীর ম্যাজিস্ট্রেট নাই, ওখানে মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট এবং চিফ মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট রয়েছে। তো মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট এবং প্রথম শ্রেণীর ম্যাজিস্ট্রেট আদালত আইনে অনুমোদিত নিঃসঙ্গ অপরাধ সহ, আইনে অনুমোদিত নিঃসঙ্গ অপরাধ, নিঃসঙ্গ অপরাধ বলতে কি বোঝায়? যে কাউকে নিঃসঙ্গ অপরাধ, কাউকে মানে কাউকে আটকিয়ে রাখা কোনো একটা নির্দিষ্ট সময়ের জন্য তাকে অবরুদ্ধ করে রাখা বা বন্দি করে রাখা। নিঃসঙ্গ অপরাধ সহ অন্যান্য কয়েদির সাথে না রেখে একা একটা নির্জন কারাবাস বলে যেটা বলা হয়, নির্জন কারাবাস আইনে অনুমোদিত নিঃসঙ্গ অপরাধ সহ অনধিক 5 বছরের কারাদণ্ড, অনধিক 10,000 টাকা অর্থদণ্ড বা বেত্রাঘাত দিতে পারে। তা আমরা কি জানো, একজন ফার্স্ট ক্লাস ম্যাজিস্ট্রেট বা মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট যে কোনো অপরাধীকে যে নিঃসঙ্গ অপরাধ সহ 5 বছরের কারাদণ্ড এবং সর্বোচ্চ 10,000 টাকা জরিমানা করতে পারে। সর্বোচ্চ 10,000 টাকা জরিমানা এবং 5 বছরের কারাদণ্ড দিতে পারে নিঃসঙ্গ বা নির্জন কারাবাস সহ, সাথে অর্থদণ্ড বা বেত্রাঘাত করতে পারে। তো বেত্রাঘাতটা আমাদের আইনে অনুমোদিত নয়। বেত্রাঘাত কি আইনে অনুমোদিত নয়। বেত্রাঘাত অনধিক 10,000 টাকা অর্থদণ্ড, 5 বছরের কারাদণ্ড দিতে পারে। সেকেন্ড ক্লাস ম্যাজিস্ট্রেট, যারা দ্বিতীয় শ্রেণীর ম্যাজিস্ট্রেট আদালত আছে, আইনে অনুমোদিত নিঃসঙ্গ অপরাধ সহ অনধিক 3 বছরের কারাদণ্ড, 5,000 টাকা, 10,000 টাকার জায়গায় অনধিক 5,000 টাকা অর্থ দিতে পারে। 3 বছরের কারাদণ্ড, অনধিক 5,000 টাকা। দ্বিতীয় শ্রেণীর ম্যাজিস্ট্রেট ক্ষমতা কি, সে 3 বছরের সর্বোচ্চ 3 বছরের কারাদণ্ড দিতে পারেন অথবা 5,000 টাকা জরিমানা করতে পারেন। থার্ড ক্লাস ম্যাজিস্ট্রেট কি করতে পারেন? তৃতীয় শ্রেণীর ম্যাজিস্ট্রেট
তৃতীয় শ্রেণী ম্যাজিস্ট্রেট আইন অনুমোদিত 2 বছর অনধিক কারাদণ্ড, সর্বোচ্চ 2 বছর কারাদণ্ড দিতে পারেন, 2000 টাকা অর্থদণ্ড দিতে পারেন। এরপর আসেন সাবসেকশন 2 বলছে যে কোনো ম্যাজিস্ট্রেট আদালত আইনের দ্বারা যে সকল দণ্ড দেওয়ার ক্ষমতা লাভ করেছেন সেই সকল দণ্ডের ভিতরে একটির সাথে আরেকটি যুক্ত করে যে কোনো আইনসঙ্গত দণ্ড দিতে পারবেন। সাবসেকশন 2 দিয়ে বলছে যে কোনো ম্যাজিস্ট্রেট আদালত আইনের দ্বারা যে সকল দণ্ড দেওয়ার ক্ষমতা লাভ করেছে, যে কোনো ম্যাজিস্ট্রেট আদালত আইনের দ্বারা যে সকল দণ্ড দেওয়ার ক্ষমতা লাভ করেছেন সেই সকল দণ্ডের ভিতর একটির সাথে আরেকটি যুক্ত করে যে কোনো আইনসঙ্গত দণ্ড দিতে পারবেন। অর্থাৎ একাধিক অপরাধের জন্য একাধিক শাস্তি প্রাপ্য হয়েছে, তো এই একাধিক অপরাধের একাধিক শাস্তিকে যুক্ত করে ম্যাজিস্ট্রেট কি করতে পারে, শাস্তি দিতে পারেন। তো এখানে একটা বার আছে, আমরা পরে জানবো। আমরা দেখা যাচ্ছে সে একটা অপরাধ করছে, 3 বছরের অপরাধ করলো, আর একটা অপরাধ করছে 2 বছরের, সব মিলে 5 বছরের শাস্তি দিতে পারেন ম্যাজিস্ট্রেট, এই কথাটাই বলছে সেকশন 2-তে। সেকশন 33 ধারা 33 বলছে যে জরিমানা অনাদায়ে দণ্ড প্রদান করতে ম্যাজিস্ট্রেটের ক্ষমতা, জরিমানা অনাদায়ে দণ্ড প্রদান করতে ম্যাজিস্ট্রেটের ক্ষমতা। যদি কোনো ম্যাজিস্ট্রেট কোনো অর্থদণ্ড দেন, তা যদি প্রদান করতে ব্যর্থ হয়, তো সেক্ষেত্রে কি করতে পারবেন, ওনাকে জেল জরিমানা করতে পারবেন, অর্থাৎ তাকে শাস্তি দিতে পারবেন। সাবসেকশন 1 বলছে কোন ম্যাজিস্ট্রেট আদালত জরিমানা টাকা প্রদানে ব্যর্থতার কারণে যে কোনো মেয়াদে দণ্ড প্রদান করতে পারবেন। তো শর্ত থাকে যে the code of any magistrate any award such terms of imprisonment in default of payment of time as it is authorized by law in case of such default provided that 33 বলছে কারাদণ্ডের মেয়াদ এই কার্যবিধি অনুসারে ম্যাজিস্ট্রেটের ক্ষমতার বাইরে হবে না। The term is not excess of the magistrate powers under this code. কারাদণ্ডের মেয়াদ এই কার্যবিধি অনুসারে ম্যাজিস্ট্রেটের ক্ষমতার বাইরে হবে না। ম্যাজিস্ট্রেটদের ক্ষমতার বাইরে কি করার জন্য না, শাস্তি দেওয়া যাবে না। The terms is not excess of the magistrate powers under this code. ম্যাজিস্ট্রেট যে মামলার বিচার করবেন তাতে মূল দণ্ডের অংশ হিসেবে কারাদণ্ড দেওয়া হয়ে থাকলে জরিমানা অনাদায়ে যে কোনো কারাদণ্ড দেওয়া হবে, তার মেয়াদ ম্যাজিস্ট্রেট উক্ত অপরাধের জন্য জরিমানা অনাদায়ে কারাদণ্ড হিসেবে ছাড়া অন্যভাবে যে দণ্ড দিতে পারে তার 1/4 বেশি হবে না। অর্থাৎ এখানে বলতে চাচ্ছে যে অর্থদণ্ডের জরিমানার ক্ষেত্রে অনাদায়ে যে কোনো দণ্ড দিতে পারেন। এই দণ্ড প্রদানের ক্ষেত্রে মূল যে শাস্তিটা আছে সেই মূল শাস্তির 1/4 1/4 শাস্তি প্রদান করতে হবে, বেশি দেওয়া যাবে না। সাবসেকশন 2 বলছে 32 ধারা অনুযায়ী ম্যাজিস্ট্রেট যে সর্বাধিক মেয়াদের মূল কারাদণ্ড দিতে পারেন তার সাথে এই ধারা অনুসারে প্রদত্ত কারাদণ্ড যোগ করা যেতে পারে। 32 ধারা অনুযায়ী ম্যাজিস্ট্রেট যে সর্বাধিক মেয়াদের মূল শাস্তি দিতে পারেন তার সাথে এই ধারা অনুসারে প্রদত্ত কারাদণ্ড যোগ করা যেতে পারে। The imprisonment award under this section may be in the addition to a substantive sentence of imprisonment for the maximum term awardable by the magistrate under section 32 অনুযায়ী ম্যাজিস্ট্রেটগণ সর্বোচ্চ যে শাস্তি দিতে পারেন তার সাথে এই যে 1/4 বেশি হবে না, এই শাস্তি যোগ করা যেতে পারে। তাহলে আমাকে এখানে বলে দিয়েছে সবকিছু। 33 দ্বারা কি বলছে, যে জরিমানা অনাদায়ে দণ্ড প্রদান করতে ম্যাজিস্ট্রেটের ক্ষমতা, এই ক্ষমতা দিয়ে 33 ধারা ম্যাজিস্ট্রেটরা এই ক্ষমতা মানে এই পাওয়ার ইউজ করতে পারেন বা ব্যবহার করতে পারেন। এবার আসে 33 ক, খুব গুরুত্বপূর্ণ একটা ধারা 33 ক। আমরা 29 গ আর 33 ক মিলিয়ে পড়বো। 29 গ এবং 33 ক। 33 ক বলছে কতিপয় ম্যাজিস্ট্রেট উচ্চতর ক্ষমতা প্রয়োগ করে, স্পেশাল পাওয়ার। আমরা একটা কথা বলে স্পেশাল ম্যাজিস্ট্রেট বা বিশেষ ম্যাজিস্ট্রেটের সম্পর্কে পড়ে আসছিলাম, আমরা এটা রিমাইন্ড করি। সেকশন 12তে আমরা স্পেশাল ম্যাজিস্ট্রেট সম্পর্কে আলোচনা করে এসেছিলাম যে তারা বিশেষ ক্ষমতা, বিশেষ ম্যাজিস্ট্রেট হিসেবে পরিচিত। কারা বিশেষ ম্যাজিস্ট্রেট হিসেবে পরিচিত হবে, সরকার আদেশ গেজেটের মাধ্যমে বা আদেশ ক্রমে কোনো নির্বাহী ম্যাজিস্ট্রেট হোক বা জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট হোক তাদেরকে স্পেশাল ম্যাজিস্ট্রেটের দায়িত্ব প্রদান করতে পারেন। এই কথা আমরা পড়ে এসেছিলাম সেকশন 12তে। সেই কথাই এখানে বলছে 33 ক ধারায় বলছে যে কতিপয় ম্যাজিস্ট্রেটের উচ্চতর ক্ষমতা, হায়ার পাওয়ার্স অফ সার্টেন ম্যাজিস্ট্রেটস 29 গ ধারা পড়ে। বিশেষ
ক্ষমতাপ্রাপ্ত ম্যাজিস্ট্রেটের আদালত মৃত্যুদণ্ড বা 7 বছর অধিক কারাদণ্ড বা যাবজ্জীব কারাদণ্ড ব্যতীত আইনের অনুমোদিত যে কোনো দণ্ড দিতে পারবেন। অর্থাৎ 29 গ ধারা বলে বিশেষ ক্ষমতাপ্রাপ্ত ম্যাজিস্ট্রেট আদালত মৃত্যুদণ্ড বা 7 বছর অধিক কারাদণ্ড বা যাবজ্জীবন কারাবাস ব্যতীত আইনে অনুমোদিত যে কোনো দণ্ড দিতে পারবেন। আমরা সেকশন 32 পরে এসেছি, ম্যাজিস্ট্রেটের সর্বোচ্চ 5 বছর কারাদণ্ড দিতে পারেন। এখন সেকশন 29 33 ক ধারায় বলে আসছে যে একটা ম্যাজিস্ট্রেট সর্বোচ্চ 7 বছর কারাদণ্ড দিতে পারবে। এটা বিশেষ ক্ষমতা বলে। The court of a magistrate especially empowered under section 29C may pass any sentence authorized by law except a sentence of death or of transportation or imprisonment for a term exceeding every 7 years. 33 ক ধারা পড়ে এসছে, আমরা 33 ক ধারা পড়লাম, এটার সাথে আমরা 29 ক ধারাটা মিলিয়ে পড়বো। 29 ক ধারা কি বলছে যে মৃত্যুদণ্ড ব্যতীত সকল অপরাধের বিচার করার ক্ষমতা কে দিতে পারে? সরকার দিতে পারেন, হাইকোর্টে পরামর্শ করবে। 34 ক ধারা বাতিল। সেকশন 35 একই বিচারে বিভিন্ন অপরাধে দোষী সাব্যস্ত হলে সর্বোচ্চ সাজার মেয়াদ সেন্টেন্স ইন কেসেস অফ কনভিকশন of several offences in one trial maximum term of punishment. সেকশন 35 বলছে যদি একই বিচারে বিভিন্ন অপরাধে দোষী সাব্যস্ত হয় তাহলে সর্বোচ্চ সাজার মেয়াদ কত হবে? সাবসেকশন 1 কোন লোক একই বিচারে 2 বা ততোধিক অপরাধের জন্য দোষী সাব্যস্ত হলে দণ্ডবিধির 71 ধারা অনুযায়ী দণ্ডবিধির কত ধারা? দণ্ডবিধির 71 বিধানাবলী বলে বা সাপেক্ষে আদালত উক্ত বিভিন্ন অপরাধের জন্য নির্ধারিত বা আদালতের ক্ষমতার অন্তর্ভুক্ত শাস্তি দিতে পারেন। এরূপ শাস্তি কারাদণ্ড হলে বা যাবজ্জীবন কারাদণ্ড হলে একসঙ্গে চলবে বা আদালত যদি নির্দেশ না দেন তাহলে আদালত নির্দেশ মতো শাস্তি একটির পরে অন্যটি চলবে। কোন লোক একই বিচার 2 বা ততোধিক অপরাধের জন্য দোষী সাব্যস্ত হলে দণ্ডবিধি 71 ধারা বিধানাবলী সাপেক্ষে আদালত উক্ত বিভিন্ন অপরাধের জন্য নির্ধারিত আদালতের ক্ষমতার অন্তর্ভুক্ত শাস্তি দিতে পারেন। এরূপ শাস্তি কারাদণ্ড হলে বা যাবজ্জীবন কারাদণ্ড হলে একসঙ্গে চলবে বলে আদালত যদি নির্দেশ না দেন তাহলে আদালতের নির্দেশ মোতাবেক শাস্তি একটির পর অন্যটি চলবে। When a person is convicted at one trial or 2 or more offences, the court may, subject to the provisions of section 71 of the penal code, sentence him for such offences to the several punishment prescribed therefore, which such court is competent to inflict such punishment, which consisting of imprisonment or transportation to commence the once after the expiration of the other in such order as the court may direct, unless the court directs that such punishment shall run correctly. সাবসেকশন 2 আদালত একটি মাত্র অপরাধের জন্য যে শাস্তি দিতে পারবেন তা অপেক্ষা একাধিক দণ্ড পরপর চলার ক্ষেত্রে মোট শাস্তির পরিমাণ যদি অধিক হয় তাহলে কেবলমাত্র ইহার জন্য উক্ত আদালতকে বিচারের জন্য অপরাধীক উচ্চতর আদালতে পাঠাতে হবে না, তবে নিম্নলিখিত শর্তে ইন দ্য কেস অফ consecutive sentence it shall not be necessary for the court by reason only of the aggregate punishment for the several offences being in excess of punishment which is competent to inflict conviction of single offence to sentence offender for trial before a higher court provided as follows. আদালত একটি মাত্র অপরাধের জন্য যে শাস্তি দিতে পারবেন তা অপেক্ষাও একাধিক দণ্ড পরপর চলার ক্ষেত্রে মোট শাস্তির পরিমাণ যদি অধিক হয় তাহলে কেবলমাত্র ইহার জন্য উক্ত আদালতে বিচারের জন্য অপরাধীক উচ্চতর আদালতে পাঠাতে হবে না। নিম্নলিখিত শর্ত দেওয়া আছে যে আদালত একটি মাত্র অপরাধের জন্য যে শাস্তি দিতে পারবেন তা অপেক্ষা একাধিক দণ্ড পরপর চলার ক্ষেত্রে মোট শাস্তির পরিমাণ যদি অধিক হয় চলার ক্ষেত্রে, মানে একটার পর একটা 7 বছর, একটা 5 বছর, 6 বছর করে দেখা যায় অধিক হয়ে যাচ্ছে, তো সেই ক্ষেত্রে উক্ত আদালতে বিচারের জন্য অপরাধীকে উচ্চতর আদালতে পাঠাতে হবে না, তবে নিম্নলিখিত শর্তে দণ্ডের সর্বোচ্চ মেয়াদ কোন অবস্থায় এরূপ ব্যক্তিকে 14 বছর অধিক কারাদণ্ড দণ্ডিত করা যাবে না। এটা হচ্ছে মূল কথা। ম্যাজিস্ট্রেট কোর্ট আদালত একাধিক অপরাধের শাস্তি দিতে পারেন, কিন্তু প্রত্যেকটি অপরাধের শাস্তি সব মিলিয়ে 14 বছরের বেশি হবে না।
দণ্ডের সর্বোচ্চ মেয়াদ। কোন অবস্থাতে এরূপ ব্যক্তিকে 14 বছর অধিক কারাদণ্ডে দণ্ডিত করা যাবে না। কাদের ক্ষেত্রে? যারা একাধিক অপরাধ করেছে এবং তাদের একাধিক প্রমাণিত হয়েছে, সেক্ষেত্রে প্রত্যেকটা অপরাধের শাস্তি সম্মিলিতভাবে 14 বছর বেশি হবে না। not more than 14 years. In no case shall such person be sentenced to imprisonment for longer period than 14 years. Subsection খ বলছে কি, খ তফসিলে কি বলছে? খ দফায় কোন ম্যাজিস্ট্রেট যদি এরূপ মামলা বিচার করেন, তাহলে মোট শাস্তি উক্ত ম্যাজিস্ট্রেট তার সাধারণ একটারিতে শাস্তি দিতে পারে, তার দ্বিগুণ অধিক হবে না। অর্থাৎ কোন ম্যাজিস্ট্রেট যদি 5 বছর শাস্তি দিতে পারেন সর্বোচ্চ, তার সর্বোচ্চ শাস্তি 10 বছরের বেশি অধিক হবে না। In the case of tried by a magistrate, the aggregate punishment shall not exceed the amount of punishment which he is in the exercise of his ordinary jurisdiction competent to inflict. সাবসেকশন 3 এ কি বলছে? আপিলের উদ্দেশ্যে এই ধারা অনুসারে একই বিচার বিভিন্ন অপরাধের জন্য প্রদত্ত শাস্তি পরপর চলার একাধিক শাস্তির মোট পরিমাণকে একমাত্র শাস্তি বলে ধরতে হবে। আপিলের উদ্দেশ্যে এই ধারা অনুসারে একই বিচারে বিভিন্ন অপরাধের জন্য প্রদত্ত শাস্তি পরপর চলার একাধিক শাস্তির মোট পরিমাণকে একটি মাত্র শাস্তি বলে ধরতে হবে। ফর দ্য পারপজ অফ আপিল, the aggregate of a consecutive sentences passed under this section in case of conviction for several offences at one trial shall be deemed to be single sentences. Subsection 35 section 35 ক আমরা 35 ধারা পড়ে এসেছি কিভাবে একই বিচারে বিভিন্ন অপরাধে দোষী সাব্যস্ত সর্বোচ্চ সাজার মেয়াদ কি হতে পারে। এটা 35 ধারায় আমরা পড়লাম। সেকশন 35 ক ধারা কি বলছে? দণ্ডপ্রাপ্ত ব্যক্তি জেলহাজত থাকলে সেক্ষেত্রে কারাদণ্ডের মেয়াদ বাদ দিতে হবে। আপনি পুলিশ আসামিদেরকে গ্রেপ্তার করে জেলহাজতে রাখে, হাজতবাস খাটায়। এখন হাজতবাস খাটানো অবস্থায় তার বিচার প্রক্রিয়া চলতে থাকে। কথা আছে যে আমরা জানি ফৌজদারি কার্যবিধি 61 ধারা অনুযায়ী কোন আসামিকে 24 ঘন্টার বেশি গ্রেপ্তার করে রাখা যায় না, নট 24 আওয়ার্স। তো সেই ক্ষেত্রে 24 ঘন্টার মধ্যে অপরাধীকে ম্যাজিস্ট্রেটকে উপস্থিত করতে হয়। ম্যাজিস্ট্রেটকে উপস্থিত করার পরে তার বিচার কার্যক্রম শুরু হয়ে যায়। যদি ম্যাজিস্ট্রেট মনে করে যে আসামি দোষী এবং সে সত্যিকারভাবে রিয়েলি প্রকৃতপক্ষে সে আসামি, তো তার মামলা চলমান থাকে। আর যে ম্যাজিস্ট্রেট মনে করে যে না আসামি আসলে নির্দোষ, সন্দেহমূলক তাকে ধরা হয়েছে, তা ম্যাজিস্ট্রেট তাকে জামিনে মুক্ত করে দিতে পারেন, বেল দিতে পারেন বা তাকে মুস্তাকা দিয়ে ছেড়ে দিতে পারেন। এখন কথা হচ্ছে যেই লোক আসামি, যাকে প্রকৃতপক্ষে আসামি মনে ধরে ধরা হচ্ছে, তাকে বিচার চালিয়ে যাচ্ছে, সেই ক্ষেত্রে তার যে বিচার প্রক্রিয়া চলতেছে, তো বিচার করতে করতে দেখা যায় তাকে 7 বছর জেল দিয়ে দিল আসামিকে। এখন আসামিকে 7 বছর জেল দেওয়া হলে এই আসামির বিচার কার্যক্রম চললো 1 বছর বা 2 বছর চললো। এই 35 ক ধারা এখানে এসে বলছে যে আসামি যদি ওই জেল হাজতে যদি এই থাকেন, কারাগারে জেল হাজতে সে অবরুদ্ধ থাকে বা জেল হাজতে সে যদি থাকে, যতদিন সে জেল হাজতে অবস্থান করতেছিলেন, যত বছর বা যত সময় সে জেল হাজত খাটছেন, মূল শাস্তি যখন দেওয়া হবে, মূল শাস্তি থেকে তার ওই হাজতবাসের যে সময়টুকু বাদ দিতে হবে, বাকি সময় সে কারাগারে থাকবেন। এটা হচ্ছে 35 ক ধারার মূল কথা। সেকশন 35 এর এ, সেকশন 35 এ অ্যাকর্ডিং টু সেকশন 35 এ অনুযায়ী দণ্ডপ্রাপ্ত ব্যক্তি জেলহাজতে থাকলে সেক্ষেত্রে কারাদণ্ডের মেয়াদ বাদ দিতে হবে, টার্মিনেশন করতে হবে। Deduction of imprisonment in cases where convicts may have been in custody. এই কাস্টডি আর হচ্ছে জেল একই জিনিস না। বিচার
চূড়ান্ত বিচার রায় হওয়ার পরে আসামিকে যখন কারাগারে নেওয়া হয় তাকে বলে জেল বা কারাগার। আর বিচার পূর্ব পর্যন্ত যখন পুলিশের হেফাজতে থাকে সেটা কাস্টডি বলে, পুলিশ হেফাজতে থাকলে সেটাকে কাস্টডি বলা বা আমরা জেল হাজতবাস বলি, জেল হাজতবাস বলি। সাবসেকশন 1, কেবলমাত্র মৃত্যুদণ্ডে দণ্ডনীয় অপরাধের ক্ষেত্রে ব্যতীত যে ক্ষেত্রে কোনো আদালত একজন অভিযুক্তকে কোনো অপরাধে অপরাধী হিসেবে গণ্য করে থাকেন এবং এরূপ অপরাধীকে দোষী সাব্যস্ত করে বিনাশ্রম বা সশ্রম যে কোনো মেয়াদদণ্ড প্রদান করে থাকেন, সেক্ষেত্রে উক্ত আদালত ওই অপরাধের ক্ষেত্রে অভিযুক্ত ব্যক্তি ইত্য বছর যে মোট মেয়াদ জেল হাজতে থাকবে ওই মোট মেয়াদ প্রদত্ত কারাদণ্ডের মেয়াদ হতে বাদ দেবেন। এটা হচ্ছে মুদ্রা কথা। Except in the case of an offense punishable only with death, when any court finds an accused guilty of an offense and upon conviction sentences such accused to any term of imprisonment, simple or rigorous, it shall deduct from the sentence or imprisonment the total period the accused may have been in custody in the meantime in the connection with that offenses. সাবসেকশন 2, উপধারা 2 কি বলছে? উপধারা 1-এ উল্লিখিত প্রদত্ত দণ্ডাদেশের পূর্বে যদি জেল হাজতে যে মোট মেয়াদ অপরাধীকে দণ্ডিত করা হয়েছে ততোপেক্ষা অধিক হয়ে থাকে তাহলে অভিযুক্ত ব্যক্তিকে প্রদত্ত কারাদণ্ড ভোগ করেছে বলে গণ্য হবে এবং জেল হাজতে থাকলে তাকে তাৎক্ষণিক মুক্তি দিতে হবে যদি না অন্য কোনো অপরাধ তাহাকে আটক রাখার প্রয়োজন হয়ে থাকে, এবং অভিযুক্ত ব্যক্তি উক্ত কারাদণ্ড ছাড়াও যদি কোনো জরিমানা পরিশোধ করার জন্য দণ্ড প্রদান করা হয়ে থাকে তাহলে উক্ত জরিমানা মওকুফ হয়ে যাবে। এখানে সাবসেকশন 2 বলছে যে একটা অপরাধী বা একজন কয়েদি সে জেল হাজতে অবস্থা থাকতে যে শাস্তি তাকে প্রদান করেছে তা ওভার হয়ে গেছে, মানে তার সে কয়েদি সে জেল হাজতে আছে 2 বছর বা 3 বছর ধরে আছে, কিন্তু তার শাস্তি দিয়েছে হলো 2 বছর। দেখা গেছে তাহলে কি হলো, সে 1 বছর অতিরিক্ত জেল হাজত খাটছে, তার সাথে সাথে সে আসামিকে মুক্ত করতে হবে, সাথে তার যদি জরিমানা থাকে বা তার যদি অর্থদণ্ড থাকে সেটাও মওকুফ হয়ে যাবে। এটি বলছে সাবসেকশন 2 বলছে। কত ধারার 35-এর সাবসেকশন 2 কথাটা বলছে। If the total period of custody prior to conviction referred to in subsection is longer than the period of imprisonment to which the accused is sentenced, the accused shall be deemed to have served out the sentence of imprisonment and shall be released at once if in custody unless required to be detained in connection with any other offense, and if the accused is also sentenced to pay any fine in addition to such sentence, the fine shall stand remitted. সাধারণ ও অতিরিক্ত ক্ষমতা, অর্ডিনারি অ্যান্ড এডিশনাল পাওয়ার্স। তা আমরা এতক্ষণ পড়ে আসলাম হচ্ছে 28, 29, 29-এর গ, খ, 29-এর গ, তারপর পড়ে আসলাম 31, 32 ধারা, 33 এবং 33-এর ক উপধারা, 33-এর ক উপধারা, আর পরে আসলাম হচ্ছে আমরা 35-এর ক, 35-এর ক। 34 গেল কোথায়? 34 ধারাটা 34 কথাটা বাতিল, মাঝখানে 34 কথাটা বাতিল হয়ে গেল। এখন আমরা যেগুলো বলবো এগুলো আমরা এই যাবত যে ধারাগুলো 28 থেকে 35-এর ক ধারা পর্যন্ত যে ধারাগুলো পড়ে আসলাম, এটা ম্যাজিস্ট্রেটের আদালত কি ধরনের শাস্তি দিতে পারেন, দায়রা জজ আদালত বা মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট হাইকোর্ট বিভাগ কি ধরনের শাস্তি প্রদান করতে পারেন সেই সম্পর্কে আমরা আলোকপাত করে এসেছি মাত্র। এখন আমরা নেক্সট সেকশন পড়বো হচ্ছে যে 36 থেকে 41 ধারা পর্যন্ত যে ম্যাজিস্ট্রেট বৃন্দদেরকে সাধারণ ক্ষমতা, তাদের ক্ষমতা কেমন প্রদান করা হয়, কিভাবে তাদের কোন নিয়মে তাকে নিয়ন্ত্রণ করা হয়, এটা ম্যাজিস্ট্রেট কিভাবে নিয়ন্ত্রিত হয়, ম্যাজিস্ট্রেটের ক্ষমতা কোথায় কোথায় তার প্রয়োগ করতে পারে, এটা ম্যাজিস্ট্রেট চাইলে কি সারা বাংলাদেশেই তার ক্ষমতা প্রয়োগ করতে পারে, এটা ম্যাজিস্ট্রেট চাইলে সারা জেলায় কি তার ক্ষমতা প্রয়োগ করতে পারে না, তার একটা অধিক্ষেত্র আছে, তার একটা এরিয়া আছে, সেই এরিয়ার বাইরে সে তার ক্ষমতা প্রয়োগ করতে পারে না। এইখানে বলছে যে সেকশন 36 অর্ডিনারি পাওয়ার অফ ম্যাজিস্ট্রেট, ম্যাজিস্ট্রেটের সাধারণ পাওয়ার, ম্যাজিস্ট্রেট সাধারণ পাওয়ার কত? সর্বোচ্চ 5 বছর ক্ষমতা, সর্বোচ্চ 5 বছরের শাস্তি প্রদান এবং 10,000 টাকা জরিমানা, এটা হচ্ছে জেনারেল পাওয়ার। সকল জুডিশিয়াল এবং নির্বাহী ম্যাজিস্ট্রেটের যথাক্রমে অর্পিত 3টি তফসিলে বর্ণিত ক্ষমতা থাকবে। অর্থাৎ আমরা জানি ফৌজদারি কার্যবিধিতে 5টা তফসিল আছে, কয়টা তফসিল আছে? 5টা তফসিল। তার তখন দ্বিতীয় তফসিলে আছে যে সে
কি কি ধরনের অপরাধ বিচারযোগ্য, আমলযোগ্য, অমলযোগ্য, বেলেবল, জামিনযোগ্য, অজামিনযোগ্য, জামিন অযোগ্য, এই আলোচনা। তৃতীয় তফসিলে আছে জুডিশিয়াল ম্যাজিস্ট্রেটদের সাধারণ ক্ষমতা। চতুর্থ তফসিলে আছে ম্যাজিস্ট্রেটদের বিশেষ ক্ষমতা। আর পঞ্চম তফসিলে বিভিন্ন ফর্ম নিয়ে আলোচনা করা আছে, সেই কথাটা এখানে বলছে। তো তৃতীয় তফসিলে বর্ণিত ক্ষমতা থাকবে জুডিশিয়াল নির্বাহী ম্যাজিস্ট্রেটগণের উপর যথাক্রমে অর্পিত। তৃতীয় তফসিলে বর্ণিত ক্ষমতা, অর্থাৎ জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট, নির্বাহী ম্যাজিস্ট্রেট কি ধরনের ক্ষমতা প্রয়োগ করতে পারবেন তৃতীয় তফসিলে উল্লেখ করা আছে। সেকশন 37 বলছে যে ম্যাজিস্ট্রেটগুলোর উপর অর্পণযোগ্য অতিরিক্ত ক্ষমতা, এডিশনাল পাওয়ারস অফ কনফারেবল অন ম্যাজিস্ট্রেট। সরকার ক্ষেত্র বিশেষে চিফ জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট বা জেলা ম্যাজিস্ট্রেট বা অন্য কোনো জুডিশিয়াল বা নির্বাহী ম্যাজিস্ট্রেটদেরকে কি করে তার সাধারণ ক্ষমতা ছাড়া চতুর্থ তফসিলের বর্ণিত ক্ষমতা প্রদান করতে পারবেন। তো আমার চতুর্থ তফসিল কি আছে? চতুর্থ তফসিলে বিশেষ ম্যাজিস্ট্রেটদের ক্ষমতা প্রয়োগের উল্লেখ করা আছে, বর্ণনা করা আছে। তবে শর্ত থাকে যে সরকার কোন জেলা ম্যাজিস্ট্রেটকে তার অধস্তন কোন নির্বাহী ম্যাজিস্ট্রেটকে চতুর্থ তফসিলে বর্ণিত তার ক্ষমতা প্রদান করতে পারবেন। তো আরো শর্ত থাকে যে হাইকোর্ট বিভাগের সাথে পরামর্শক্রমে এর অতিরিক্ত ক্ষমতা কোন জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট প্রদান করতে পারবেন। প্রোভাইডেড ফার্দার দ্যাট এনি জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট মে বি ইনভেস্টেড উইথ সাচ additional powers in consultation with the High Court Division. Provided further that any judicial magistrate may be invested with such additional powers in consultation with the High Court Division. Section 38 জেলা ম্যাজিস্ট্রেটগণের ক্ষমতা অর্পণ নিয়ন্ত্রণ। 37 ধারা জেলা ম্যাজিস্ট্রেটকে যে ক্ষমতা দেওয়া হয়েছে তা তিনি সরকারের নিয়ন্ত্রণ সাপেক্ষে প্রয়োগ করবেন, অর্থাৎ সরকার যেভাবে বলবে সেভাবে সে তার ক্ষমতাকে প্রয়োগ করতে পারবেন। সেকশন 38 এটা বলে দিয়েছে। সেকশন 39 ক্ষমতা অর্পণের পদ্ধতি, মোড অফ কনফারিং পাওয়ার্স, কিভাবে ক্ষমতা অর্পণ করা হয়। সাবসেকশন 1 বলছে এই কার্যবিধি অনুসারে ক্ষমতা অর্পণকালে সরকার আদেশ দ্বারা বিশেষভাবে ব্যক্তিগণের নাম অথবা তাদের পদবি কিংবা সাধারণত সরকারি বা সরকারি কর্মকর্তাদের শ্রেণীসমূহের পদবি উল্লেখ করে ক্ষমতা অর্পণ করতে পারবেন। সাবসেকশন 2 যে তারিখে এরূপ আদেশ ক্ষমতাপ্রাপ্ত ব্যক্তির নিকট পৌঁছাবে সেই তারিখ হতেই এরূপ প্রত্যেকটি আদেশ কার্যকর হবে। যে তারিখ হতে এরূপ আদেশ ক্ষমতাপ্রাপ্ত ব্যক্তির নিকট পৌঁছাবে, যখনই ক্ষমতা কোনো ম্যাজিস্ট্রেট পাবেন তখন থেকেই তার এই আদেশ কার্যকর হবে। সাবসেকশন 40 নিযুক্ত অফিসারদের ক্ষমতা, এই কার্যবিধি অনুসারে কোনো সমগ্র স্থানীয় এলাকার জন্য কোনো ক্ষমতাপ্রাপ্ত সরকারি কর্মচারী যখন সরকারের অধীন অনুরূপ অন্য কোনো স্থানীয় এলাকায় এই প্রকৃতি সমপর্যায়ে অথবা উচ্চতর পদে নিযুক্ত হন, তখন সরকার অনুরূপ নির্দেশ না দিলে অথবা না দিয়ে থাকলে তিনি যে স্থানীয় এলাকায় নিযুক্ত হলেন তথা এরূপ ক্ষমতা প্রয়োগ করতে পারবেন। নিযুক্ত অফিসারদের ক্ষমতা, কোথায় কোথায় উনি ক্ষমতাকে প্রয়োগ করতে পারবেন। সাবসেকশন 41 ক্ষমতা প্রত্যাহারকরণ। সরকার এই কার্যবিধির অধীনে কোনো ব্যক্তি বা এর অধীনস্থ কোনো কর্মরত অর্পিত সকল বা যে কোনো ক্ষমতা প্রত্যাহার করতে পারবে। তো সরকার যদি ক্ষমতা দিয়ে থাকেন আবার সরকার সেই ক্ষমতা প্রত্যাহার করে নিতে পারেন। তবে শর্ত থাকে যে এই ক্ষেত্রে এর ক্ষমতা অর্পণ এই কার্যবিধির অধীনে হয়, সেক্ষেত্রে এই বিষয়ে হাইকোর্ট বিভাগের সাথে পরামর্শ করতে হবে। এর প্রত্যাহার সেই আদালতের সাথে পরামর্শপূর্বক ঠিক করতে হবে। যদি কোনো হাইকোর্টের সাথে পরামর্শ করে যদি কোনো ম্যাজিস্ট্রেটকে নিয়োগ দেওয়া হয়, সেই ক্ষেত্রে হাইকোর্টের সাথে পরামর্শ করে ম্যাজিস্ট্রেটকে প্রত্যাহার করতে পারবেন। কোন ক্ষমতা চিফ জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট বা জেলা ম্যাজিস্ট্রেট কর্তৃক প্রদত্ত হলে তা সেভাবে চিফ জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট বা জেলা ম্যাজিস্ট্রেট তারা প্রত্যাহিত হতে পারবে। যদি কোনো চিফ জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট বা জেলা ম্যাজিস্ট্রেট কোনো ম্যাজিস্ট্রেটকে যদি ক্ষমতা প্রদান করে থাকেন তারাই এই ক্ষমতা প্রত্যাহার করবেন। তো আশা করি আজকে আমাদের 41 ধারা পর্যন্ত এখানেই শেষ। আমরা এটাকে রিভিউ করতে পারি, রিভিউটা খুবই জরুরি। রিভিউ না করলে আমরা আসলে বুঝবো না আসলে পড়াটা কতটুকু আমরা ধরতে পেরেছি। বিশেষ করে শিক্ষানবিশ আইনজীবী বা 2026 সালে যারা এমসিকিউ পরীক্ষার্থী আছেন তাদের জন্য খুবই জরুরি। আমরা আজকে 28 ধারা থেকে 31 ধারা পর্যন্ত অধ্যয়ন করেছি। সেক্ষেত্রে এটাকে একটু রিভিউ করতে পারি যে রিভিউটা আসলে আমরা কি করবো, মানে কি বুঝলাম আজকে সেকশন পড়ে। আইন তো পড়লেই হবে না, আর আইনটা আপনাদেরকে শুনলেই হবে না, এটা বুঝতে হবে। আমি আসলে আইনটা আমি কার কাছে কি প্রতিকার পেতে পারি, কার ক্ষমতা কতটুকু,
কেউ চাইলে আমাকে মানে অনৈতিকভাবে বা ইচ্ছা করলেই মানে অবৈধভাবে কোনো শাস্তি দিতে পারবে না। সে চাইলেই আমাকে অসীম অসীম সীমার শাস্তি দিতে পারবে না। হ্যাঁ, অসীম কোনো শাস্তি আমাকে দিতে পারবে না। একটা ম্যাজিস্ট্রেট চাইলেই আমাকে যে কোনো ধরনের শাস্তি দিতে পারবে না। তারও একটা প্রতিবন্ধকতা, তার একটা লিমিটেশন আছে। প্রত্যেকটা ম্যাজিস্ট্রেটের একটা লিমিটেশন, প্রত্যেকটা আদালতের একটা লিমিটেশন আছে তার শাস্তি দেওয়ার বা তার বিচার করার শাস্তি একটা এক ধরনের সীমানা আছে। তো যাই হোক, আমরা আজকে 28 ধারা থেকে 41 ধারা সামান্য অল্প সময়ের মধ্যে সংক্ষিপ্তভাবে আমরা কি করব, এটাকে রিভিউ করি। সেকশন 28, সেকশন 28 আমরা কি পড়েছিলাম, যে সেকশন 28 পড়েছি যে অফেন্স অফ দ্য পেনাল কোড, যে সকল ধরনের বিচার ফৌজদারি আদালত করতে পারেন, দায়রা আদালত বা হাইকোর্ট বিভাগ করে থাকেন। এটা সেকশন 28 পড়ে এসেছিলাম। সেকশন 29 কি পড়েছে, সেকশন 29 পড়ে এসেছে যে কোনো স্পেশাল ল বা কোনো বিশেষ আইন দ্বারা যদি কোনো উল্লেখ থাকে যে ওই আদালত বিচার করবেন, তাহলে ওই আইনের অপরাধে ওই আদালত বিচার করে থাকবেন। কিন্তু যদি এই আইনে যদি এরকম কোনো যদি ওই বিশেষ আইনে বা স্পেশাল লতে যদি নির্দিষ্ট কোনো উল্লেখ না থাকে কোন আদালত বিচার করবেন, তাহলে পূর্বোক্ত নিয়মে অর্থাৎ ফৌজদারি কার্যবিধি অনুযায়ী দায়রা আদালত এবং হাইকোর্ট বিভাগ এর বিচার করে থাকবেন। এটা 29 ধারায় করে দিয়েছে। এরপর আসেন আমরা 30 ধারাটা বাতিল, আমরা 31 ধারা পড়বো। 31 ধারা বলছে দায়রা আদালতের ক্ষমতা, শাস্তি প্রদানের ক্ষমতা কতটুকু। সেকশন 31, সেকশন 31 এ দায়রা আদালতের ক্ষমতা কতটুকু। সেকশন 31 বলছে একটা দায়রা আদালত বা হাইকোর্টের পাওয়া শাস্তি প্রদানের ক্ষমতা সেশন জাজ বা সেশন কোর্ট অর হাইকোর্ট বিভাগ, হাইকোর্ট, তাদের ক্ষমতা কতটুকু শাস্তি প্রদানের ক্ষমতা। তো 31 ধারা বলছে দণ্ডবিধি অনুযায়ী সকল অপরাধের শাস্তি প্রদান করতে পারে দায়রা জজ এবং হাইকোর্ট বিভাগ। সাথে অতিরিক্ত দায়রা জজও যে কোনো ধরনের শাস্তি প্রদান করতে পারেন, তারা যে কোনো ধরনের শাস্তি দিতে পারেন, কিন্তু শর্ত হচ্ছে এক, দায়রা জজ যখন কাউকে মৃত্যুদণ্ড প্রদান করবেন, সেই মৃত্যুদণ্ডটা দায়রা জজ অতিরিক্ত দায়রা যদি মৃত্যুদণ্ড প্রদান করেন, তো অবশ্যই হাইকোর্টের অনুমোদন সাপেক্ষে কার্যকর করতে হবে। এই হচ্ছে 31 ধারার সামান্য একটা ক্লু বা সামান্য একটা হিন্টস, যে হাইকোর্ট বিভাগ, সুপ্রিম কোর্ট বিভাগ, তো আপিল বিভাগ বা হাইকোর্ট বিভাগ, তারা সবকিছু যে কোনো ধরনের শাস্তি দিতে পারেন, তার সেই এখতিয়ার আছে। কিন্তু দায়রা জজ আদালত কোনো মৃত্যুদণ্ড দিয়ে থাকলে সেই মৃত্যুদণ্ডের ক্ষেত্রে হাইকোর্টের অনুমোদন সাপেক্ষে কার্যকর করতে হয়। এটা হচ্ছে 31 ধারা বলছে। 31 ধারায় এবার আমরা যুগ্ম দায়রা জজ সম্পর্ক, সহকারী দায়রা জজ আদালত বলছে যাবজ্জীবন কারাদণ্ড, মৃত্যুদণ্ড, 10 বছর অধিক কারাদণ্ড, দণ্ডনীয় অপরাধের শাস্তি ব্যতীত যে কোনো ধরনের শাস্তি দিতে পারে। অর্থাৎ সর্বোচ্চ যুগ্ম দায়রা জজ 10 বছর শাস্তি দিতে পারেন। এখানে এই কথাটাই বলছে, এটাই মূল কথা। এবং সেকশন 32 বলে ম্যাজিস্ট্রেটদের বিচারিক ক্ষমতা। একজন ম্যাজিস্ট্রেট কি ধরনের ক্ষমতা প্রদান করতে পারেন, কি ধরনের শাস্তি দিতে পারেন। একজন সাধারণ ম্যাজিস্ট্রেট স্বাভাবিক 5 বছর 5 ইয়ার্স শাস্তি দিতে পারেন এবং 10,000 টাকা পর্যন্ত কি করতে পারেন, জরিমানা করতে পারেন। এগুলো প্রথম শ্রেণী ম্যাজিস্ট্রেটের ক্ষেত্রে বলা হয়েছে কথাটা। দ্বিতীয় শ্রেণী ম্যাজিস্ট্রেট, সেকেন্ড ক্লাস ম্যাজিস্ট্রেট, সে 3 বছরের কারাদণ্ড, 3 ইয়ার্স শাস্তি দিতে পারেন এবং সাথে 5,000 টাকা জরিমানা করতে পারেন। তৃতীয় শ্রেণী ম্যাজিস্ট্রেট, যা আমরা সহকারী ম্যাজিস্ট্রেট বলি, সহকারী জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট বলি, তিনি সর্বোচ্চ 2 বছরের কারাদণ্ড, 2 ইয়ার্স এবং 3,000 টাকা জরিমানা করতে পারেন। 3,000 টাকা জরিমানা করতে পারেন। 2 বছরের কারাদণ্ড এবং 3,000 টাকা জরিমানা করতে পারেন। এই হচ্ছে ম্যাজিস্ট্রেটের শাস্তি ক্ষমতা 32 ধারায়। এবার আসেন সেকশন 33 ধারায় একটু আলাদাভাবে বলছে যে যদি কোনো অর্থদণ্ড অনাদায়ে কি করতে পারে, সে তাকে দণ্ডিত করতে পারে। ম্যাজিস্ট্রেটের অর্থদণ্ড অনাদায়ে 33 ধারা অর্থদণ্ড অনাদায়ে
মানে কাউকে যদি অর্থদণ্ড জরিমানা করা হয়, জরিমানা অনাদায়ে তাকে কি করা শাস্তি দণ্ড প্রদান করতে পারে। জরিমানা অনাদায়ে তাকে শাস্তি প্রদান করতে পারে। 33 ক ধারা কি বলছে? 33 ক ধারা বলছে যে বিশেষ ক্ষমতা প্রাপ্ত ম্যাজিস্ট্রেটগণ, বিশেষ ক্ষমতা প্রাপ্ত ম্যাজিস্ট্রেটগণ তাদেরকে সরকার যখন দায়িত্ব দেওয়া হয় 33 ক অনুযায়ী তারা এই বত্রিশ ধারা অনুযায়ী যে শাস্তি প্রদান করে থাকেন তার অধিক 29 ধারায় যে কথা বলা আছে, 29 গ ধারায় যেভাবে কথা উল্লেখ করা আছে সেই অনুযায়ী তারা কি করতে শাস্তি দিতে পারে। 33 ক বিশেষ ক্ষমতা প্রাপ্ত ম্যাজিস্ট্রেটগণ তাদের সর্বোচ্চ ক্ষমতা অনুযায়ী সরকারের আদেশ অনুযায়ী সর্বোচ্চ শাস্তি দিতে পারে। 33 ক ধারা অনুযায়ী বিশেষ ক্ষমতা প্রাপ্ত ম্যাজিস্ট্রেটগণ। 34 ধারা বাদ দিয়ে আমরা 35 ধারা পড়েছি, সেকশন 35। মাঝখানে 29 গড়া বাদ গেছে। 29 খ হচ্ছে কিশোর অপরাধীর ক্ষেত্রে ম্যাজিস্ট্রেট বিচার করতে পারেন, তাদেরকে কিশোর কারাগারে পাঠাতে পারেন। আর 29 গ বলছে যে একজন ম্যাজিস্ট্রেট কি ধরনের শাস্তি প্রদান করতে পারেন। 29 গ ধারায় বলে দিয়েছে যে কি ধরনের শাস্তি প্রদান করতে পারেন, এই কথা বলা আছে এখানে। সেকশন 33 ক আমরা এটা পাইলাম, আমরা একটু জাস্ট রিমাইন্ড করতেছি। 33 ক হচ্ছে যে বিশেষ ম্যাজিস্ট্রেটের বিচার, বিশেষ ম্যাজিস্ট্রেটের। ওয়ালাইকুম আসসালাম রহমতুল্লাহি বরকাতুহু। জুবাইর হোসেন কামাল হোসেন ব্রাদার, থ্যাংক ইউ ভেরি মাচ। ও জুবাইর হোসেন না, আমাদের জাহিদ শাহ, থ্যাংক ইউ ভেরি মাচ। তো 35 সেকশন 35-এ আমরা যেটা দেখতেছি, সেকশন 35 হচ্ছে আমরা জানি টার্মিনেশন। এখানে টার্মিনেশনের কথা বলা আছে 35 ধারায়, যে যদি একে অপরাধী যদি অধিক শাস্তি গ্রহণ করে থাকে তখন তাকে যে শাস্তি দেওয়া হবে সেই শাস্তি কি হবে, তার টার্মিনেশন হয়ে যাবে। এটা 35 ধারা বলা আছে। টার্মিনেশন অফ শাস্তি। আরেকটা গুরুত্বপূর্ণ কথা হচ্ছে যদি একাধিক শাস্তি দেওয়া হয় ম্যাজিস্ট্রেট, একাধিক শাস্তি একটা শাস্তি হিসেবে গণ্য হবে, যা 14 বছরের বেশি হবে না। 35 বছর শাস্তি দণ্ডপ্রাপ্ত ব্যক্তি জেলাজজ থাকলে সেক্ষেত্রে কারাদণ্ডের মেয়াদ বাদ দিতে হবে। এটা 35 ক ধারা বলা আছে। ওকে গুড। তা এরপর আমরা 35 পর্যন্ত বললাম, 35 ক পাইলাম। এরপর হচ্ছে 36 ধারা, 36, 37, 38, 39, 40, 41, এই যে এই কটা ধারা হচ্ছে ম্যাজিস্ট্রেটের কিভাবে ক্ষমতা প্রয়োগ করা হয়, তাদের ক্ষমতা কিভাবে প্রত্যাহার করা হয়। যদি 36 ধারা আপনার সেকশন 36 হচ্ছে সাধারণ ম্যাজিস্ট্রেট সাধারণ ক্ষমতা কোথায় উল্লেখ করা আছে, এটা 3য় তফসিলে ম্যাজিস্ট্রেট সাধারণ ক্ষমতা উল্লেখ করা আছে। তাদেরকে সাধারণ ম্যাজিস্ট্রেট বলা হয়, তাদেরকে সাধারণ বা জেনারেল ম্যাজিস্ট্রেট বলা হয়। সেকশন 37 বলা আছে বিশেষ ম্যাজিস্ট্রেট কারা, যারা সরকারি ক্ষমতা অনুযায়ী অর্থাৎ 29 গ ধারা বলে বা 33 ক ধারা বলে বিশেষ ক্ষমতা প্রয়োগ করে থাকেন এবং তফসিলের ফৌজদারি কার্যবিধির তফসিল 4th তফসিলে যাদের কথা উল্লেখ করা আছে তারা হচ্ছে বিশেষ ক্ষমতা প্রাপ্ত ম্যাজিস্ট্রেট। সেকশন 38 হচ্ছে এই ক্ষমতা কে প্রয়োগ করে থাকেন বা কাদের মাধ্যমে ক্ষমতা প্রয়োগ দেওয়া হয়, যে ক্ষমতা অর্পণ কারা করেন, জেলা ম্যাজিস্ট্রেটগণ ক্ষমতা অর্পণের নিয়ন্ত্রণ। 37 দ্বারা জেলা ম্যাজিস্ট্রেট যে ক্ষমতা দেওয়া হয়েছে তা তিনি সরকার নিয়ন্ত্রণ সাপেক্ষে প্রয়োগ করবেন। 37 দ্বারা জেলা ম্যাজিস্ট্রেট যে ক্ষমতা দেওয়া হয় তা তিনি সরকার নিয়ন্ত্রণ সাপেক্ষে প্রয়োগ, সরকার নিয়ন্ত্রণ সাপেক্ষে প্রয়োগ করবেন।
ক্ষমতা অর্পণের পদ্ধতি কি, এটা সেকশন 39 বলছে যে একজন ম্যাজিস্ট্রেটকে যদি ক্ষমতা প্রদান করে তার নাম, তার র্যাঙ্ক, তার পদবি, তার স্থান কোথায় প্রয়োগ করবে সে অনুযায়ী উল্লেখ করা হয়ে থাকে। এটা 39 অনুযায়ী। সেকশন 40 হচ্ছে এই ক্ষমতা, এই নিযুক্ত অফিসারদের ক্ষমতা কিরকম, তারা কোথায় ক্ষমতা প্রয়োগ করবেন। সেকশন 40 অনুযায়ী বলছেন, সেকশন 40 অনুযায়ী এই ক্ষমতাটা তারা যেই রিজনে বা যেই অঞ্চলে বা যে এরিয়াতে তাদেরকে নিযুক্ত করে দেওয়া হয় তারা এই ক্ষমতা সেই অঞ্চলে প্রয়োগ করতে পারবেন। সেকশন 41 ওনার দ্বারা তো ক্ষমতা অর্পণ প্রত্যাপন পদ্ধতি, যদি এটা সরকারের হাইকোর্টের মাধ্যমে দিতেন তো সেটা সরকার হাইকোর্টের মাধ্যমেই এটা প্রত্যাপন করবো, অথবা যদি জেলা ম্যাজিস্ট্রেট দিয়ে থাকেন, জেলা ম্যাজিস্ট্রেট বা চিফ জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট যদি ক্ষমতা অর্পণ করেন চিফ জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট বা জেলা ম্যাজিস্ট্রেট ক্ষমতাকে প্রত্যাপন করতে পারবেন। এটা 41 ধারা পর্যন্ত। এই আমাদের এই 41 ধারা পর্যন্ত আমাদের দ্বিতীয় এবং তৃতীয় অধ্যায় অর্থাৎ 3টা অধ্যায় শেষ হয়ে গেল আজকের পার্ট অনুযায়ী। আমরা আলহামদুলিল্লাহ এভাবে আস্তে আস্তে 46টা অধ্যায় আছে ফৌজদারি কার্যবিধিতে, আমরা 46টা অধ্যায় শেষ করবো ইনশাআল্লাহ। এবং প্রত্যেকটা পার্ট আমরা পড়বো। যদি আমার অডিয়েন্স যারা আছেন, যদি আপনাদের কোনো উৎসাহিত হন বা কোনো আগ্রহ থাকে কোনো আইনের বিষয়ে যে হ্যাঁ ওই আইনটা সম্পর্কে আমরা জানতে চাই, তো আমি আমার এই সাবজেক্টটা শেষ করে আমরা ওই আইন সম্পর্কে আমরা পড়বো ইনশাআল্লাহ। তবে আমাদের ধারাবাহিক কার্যক্রম অনুযায়ী চলবে। আমরা ট্যাক্সেস আইন 1884 অধ্যাদেশ, তারপর হচ্ছে আমরা ভূমি অধ্যাদেশ আইন, হ্যাঁ, দেওয়ানি কার্যবিধি অনুযায়ী আইন অনুযায়ী পড়বো, পাঠ করবো। তারপর হচ্ছে আমরা বিভিন্ন ধরনের নারী ও শিশু নির্যাতন আইন 2003 এটাকে আমরা অনুসরণ করব। বিভিন্ন ধরনের যত আইন আছে আমরা সবগুলো আইন আমরা ধারাবাহিকভাবে আলোচনা করে যাবো এবং জানবো, শিখবো এবং আমরা সেই অনুসারে চলার চেষ্টা করব। আজকে আমাদের এখানেই শেষ। নেক্সট ক্লাসে আবার দেখা হবে। যদি আপনাদের কোনো প্রশ্ন থেকে থাকে অবশ্যই আমাদের কমেন্টসে জানাবেন, আমি অ্যান্সার করার চেষ্টা করব। সবাইকে অসংখ্য ধন্যবাদ। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আগামী দিনটা যেন আমরা আবার সুন্দরভাবে সুস্থতার সাথে আমরা যেন আল্লাহ আবার আমাদেরকে জীবিকা নির্বাহ করার তৌফিক দান করেন। আবার নতুন সময়, নতুন দিগন্তে, নতুন আশায়, নতুন উদ্যমে যেন আমরা আবার সামনের জীবনে চলতে পারি। আল্লাহ আমাদের সেই তৌফিক দান করেন। আমিন। আল্লাহ আমাদের সবাইকে ভালো রাখুন, সুস্থ রাখুন। আল্লাহ হাফিজ। আসসালামু আলাইকুম রহমতুল্লাহ।